ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকের ক্লাসে তোমাদের জন্য থাকছে WBJEর আন্ডারে যে এমএসসি নার্সিংয়ের এক্সাম হয়েছিল 2022-এ, তার সলভ পেপার। তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন, আ পার্সন সেইং আ ডিজাইন অন দ্য ওয়ালপেপার পারসিভস ইট অ্যাজ অ্যান অ্যানিম্যাল। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ। তাহলে এখানে বলছে যে ওয়ালপেপারের একটা ডিজাইন রয়েছে যেটা দেখে তার অ্যানিম্যাল মনে হচ্ছে। তো এটা কি হবে? আ ডিলিউশন, an illusion, a hallucination, an idea of reference। তাহলে যেখানে আমরা একটা অবজেক্ট রয়েছে প্রেজেন্ট, তাকে ভুল দেখছি, সেটাকে আমরা কি বলি? ইলিউশন বলি। আর যখন কোনো জিনিস প্রেজেন্টই নেই তবুও আমি দেখতে পাচ্ছি, সেটাকে আমরা বলি হ্যালুসিনেশন। ডিলিউশন বলি যখন কোনো কিছুতে একটা ফিক্স ফলস বিলিফ থাকে, অর্থাৎ কোনো কিছুর সম্পর্কে একটা বিলিফ রয়েছে যেটা ফলস বিলিফ, সেটাকে বলা হয় ডিলিউশন। আর আইডিয়া অফ রেফারেন্স বলা হয় যখন কোনো পার্সনের এরকম মনে হচ্ছে যে সবাই তাকে নিয়ে কথাবার্তা বলছে, সেটাকে আইডিয়া অফ রেফারেন্স বলা হচ্ছে। সোশ্যাল চেঞ্জ রেফার্স টু দ্য চেঞ্জ ইন। সোশ্যাল চেঞ্জ আমরা কখন বলবো? ড্রেস, ফুড হ্যাবিটস, ভ্যালু সিস্টেম, হ্যাবিটেশন প্যাটার্ন। সোশ্যাল চেঞ্জ তখনই বলা হবে যখন একটা সোসাইটির মধ্যে ভ্যালু সিস্টেমে চেঞ্জ হবে, বিলিফসের চেঞ্জ হবে, মানুষের মানসিকতার পরিবর্তন হবে, তবেই আমরা বলতে পারি যে সোসাইটির একটা চেঞ্জ হচ্ছে। সেখানে ড্রেস বা ফুড হ্যাবিট, হ্যাবিটেশন এগুলো চেঞ্জ হলে আমরা সোশ্যাল চেঞ্জ বলি না। এক একটা মানুষের মানসিকতা, ভ্যালু সিস্টেম, বিলিভস, এগুলো কালচার, এগুলো যখন চেঞ্জ হয় তখন সেটাকে আমরা সোশ্যাল চেঞ্জ বলে থাকি। The degree of flatness or pickedness of a graph of a frequency distribution is termed as। তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের একটা গ্রাফে যদি ফ্ল্যাটনেস বা পিকনেস হয় তখন তাকে কি বলা হয়? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কুর্টোসিস, স্কিউনেস আর মোড। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ বা গসিয়ান কার্ভটা এরকমভাবে দেখতে হয়, যেটা দুদিকে সিমেট্রিক্যাল থাকে, দুটো কিন্তু টাচ করে না। এরপরে বলছে যে এই যে একটা কার্ভ রয়েছে, সেই কার্ভটা কখনো কখনো এইরকমভাবে স্কিউ হয়ে যায়। তো এইরকমভাবে যখন ডান দিকে বা বাঁ দিকে যাচ্ছে তখন তাকে পজিটিভ স্কিউনেস, নেগেটিভ স্কিউনেস বলছি। তাহলে এটা কিন্তু একটা সাইড করে হয় ডান দিকে বা বাঁ দিকে স্কিউ করবে বা শিফট করে যাবে, এটাকে আমরা স্কিউনেস বলি। আর এখানে ফ্ল্যাটনেস আর পিকনেস বলছে, এটা কিরকম দেখতে হয়? এইরকমভাবে লম্বা হয়ে যেতে পারে বা এরকমভাবে ফ্ল্যাট হয়ে যেতে পারে, চ্যাপ্টা হয়ে যেতে পারে, এটাকে আমরা বলছি কুর্টোসিস। সোশিও ড্রামা ইজ অল এক্সেপ্ট। সোশিও ড্রামা বলতে কি বোঝায় এবং এখানে একটা এক্সেপ্ট রয়েছে, অর্থাৎ কোনটা নয়? সিমুলেশন মেথড, গ্রুপ মেথড, সোশ্যাল প্লে মেথড, ফিল্ড ট্রিপ মেথড। তাহলে সোশিও ড্রামাতে কি হয়? একটা আমরা সিচুয়েশন ক্রিয়েট করি একটা গ্রুপের মধ্যে এবং তার মাধ্যমে মানুষকে এডুকেশন দেওয়া হচ্ছে। তাহলে সেখানে সোশ্যাল প্লে থাকছে, সেখানে সিমুলেশন হচ্ছে এবং গ্রুপ মেথড হচ্ছে, কিন্তু এটা ফিল্ড ট্রিপ নয়। অর্থাৎ ফিল্ড ট্রিপ বলতে আমরা যখন কোনো ফিল্ডে গিয়ে কোনো কাজ করছি সেটাকে ফিল্ড ট্রিপ বলা হয়। তাহলে এই জায়গাতে কিন্তু আমরা কোনো ফিল্ডে যাচ্ছি না, আমরা আমাদের একটা সেট আপ তৈরি করছি আমাদের ঘরের মধ্যে, সেট আপ তৈরি করে বা আমাদের ক্লাসরুমের মধ্যে আমরা সেট আপ তৈরি করে মানুষকে এডুকেশন দিচ্ছি, ঠিক আছে? এটাকে সোশিও ড্রামা বলা হচ্ছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কল্ড অ্যান অল্টারেশন ইন জেনেটিক মেটেরিয়াল। জেনেটিক মেটেরিয়ালের অল্টারেশন হলে আমরা তাকে কি বলি? মিউটেশন বলি। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাবাউট সোশিওমেট্রি। সোশিওমেট্রি সম্পর্কে কোনটা ঠিক নয়? সোশিওমেট্রি ইজ বেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট পিপল মেক চয়েসেস ইন ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। সোশিওমেট্রিতে এরকম রয়েছে যেখানটায় মানুষ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ সম্পর্কে একটা চয়েস তৈরি করতে পারে। Sociometry is a methodology for tracking the energy vectors of interpersonal relationship in group। এটাও ঠিক রয়েছে। Sociometry is the non-mathematical study of psychological properties of peers। এটা ভুল রয়েছে, এখানে নট ট্রু বলেছে। আর লাস্ট অপশন রয়েছে সোশিওমেট্রি ইজ আ পাওয়ারফুল টুল ফর রিডিউসিং কনফ্লিক্ট অ্যান্ড ইমপ্রুভিং কমিউনিকেশন অ্যামং পিয়ার্স। তাহলে পিয়ার গ্রুপের মধ্যে যে কমিউনিকেশন হচ্ছে সেই কমিউনিকেশনের একটা টুল হচ্ছে সোশিওমেট্রি, যেখানে আমরা ইন্টারপার্সোনাল রিলেশনশিপে চয়েস করতে পারছি, এনার্জি ফ্যাক্টরগুলোকে ট্র্যাক করতে পারছি এবং কনফ্লিক্টগুলোকে আমরা কমাতে পারছি এবং একে অন্যের মধ্যে যে রিলেশনশিপ সেই রিলেশনশিপটাকে স্ট্রং করতে পারছি, ঠিক আছে? কোএফিসিয়েন্ট অফ স্টেবিলিটি ইজ ফাউন্ড আউট টু। কোএফিসিয়েন্ট অফ স্টেবিলিটি কেন করা হয়? টেস্ট রিলায়েবিলিটি, কন্টেন্ট ভ্যালিডিটি, কনকারেন্ট ভ্যালিডিটি আর কনস্ট্রাক্ট ভ্যালিডিটি। ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি আমরা বলেছিলাম। তাহলে ভ্যালিডিটির মাধ্যমে কি দেখা হয়? যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট
যেটা মেজার করার কথা সেটাই মেজার করছে, সেটাকে আমরা ভ্যালিডিটি বলি। আর যখন কোনো একটা ইনস্ট্রুমেন্ট যেই টু দ্য এক্সটেন্ট মানে কনস্ট্যান্টলি একইভাবে মেজারমেন্ট করে যাচ্ছে এবং পারফেক্টলি মেজার করছে, সেটাকে আমরা রিলায়েবিলিটি বলি। এখানে কোএফিসিয়েন্ট অফ স্টেবিলিটি বলা হচ্ছে, কোএফিসিয়েন্ট অফ স্টেবিলিটি দেখা হয় টেস্ট রিলায়েবিলিটি দিয়ে। ব্লিডিং ফ্রম আ পোস্টেরিয়র গ্যাস্ট্রিক আলসার অ্যারাইজেস ফ্রম হুইচ ভেসেল? তাহলে পোস্টেরিয়র গ্যাস্ট্রিক আলসারে যদি ব্লিডিং হয় সেটা কোন ভেসেলস থেকে আসে? এখানে অ্যান্সার হবে স্প্লেনিক আর্টারি। স্প্লেনিক আর্টারি থেকে ব্লিডিংটা হয়। দ্য ডিভাইস অ্যান ইনভেস্টিগেটর এমপ্লয়িজ টু কালেক্ট ডেটা ইজ কল্ড। ডেটা কালেকশনের জন্য ইনভেস্টিগেটর যে ডিভাইসটা দেয় সেটাকে কি বলা হয়? সেটাকে কি বলবো আমরা? ইনস্ট্রুমেন্টই বলবো। ফিল্ড ট্রিপ ক্যান বি মেড ডিফারেন্ট ফ্রম আ ইউজুয়াল পিকনিক বাই। তাহলে নর্মালি আমরা পিকনিকে যাই, সেটাও ফিল্ডে যাই, আবার ফিল্ড ট্রিপেও আমরা ফিল্ডে যাচ্ছি, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি থাকছে? প্রপার প্ল্যানিং এন্ড অ্যারেঞ্জমেন্ট দুটোর জন্যই প্রয়োজন। অ্যাসাইনিং ডিফাইন্ড রেসপন্সিবিলিটিস টু গ্রুপ মেম্বার, সেটাও প্রয়োজন, পিকনিক করতে গেলেও প্রয়োজন, সবাইকে আলাদা আলাদা রেসপন্সিবিলিটিস দিতে হয়। সিকিং প্রায়ার পারমিশন, এটাও প্রয়োজন। ডিফাইন্ড এডুকেশনাল অবজেক্টিভস, যেটা পিকনিকে নেই। পিকনিকে আমরা শুধু আনন্দ করতে যাই, ফিল্ড ট্রিপে আমাদের কিছু এডুকেশনাল অবজেক্টিভসও থাকে। The teaching technique that has the ability to connect with the audience at an emotional level is, একটা টিচিং টেকনিক যেখানে আমরা অডিয়েন্সের সাথে ইমোশনালি কানেক্ট করতে পারবো। রোল প্লে, ডেমনস্ট্রেশন, সেমিনার আর প্যানেল ডিসকাশন। তাহলে দেখো, ডেমনস্ট্রেশন, প্যানেল ডিসকাশন, সেমিনার এগুলো সবই ফর্মাল টাইপের, তাই না? ইমোশনাল কানেকশনের কথা বলছি, তাহলে রোল প্লে হচ্ছে একটা নাটকের মতো, তাহলে যদি নাটক করে দেখানো হয় তাহলে কিন্তু সেখানে একটা ইমোশনাল কানেকশন আসে, তো এটা অ্যান্সার হবে রোল প্লে। Which method is the placement of a series of variable in ascending or descending order? এখানে বলছে যে আমরা একটা সিরিজ তৈরি করছি, 1 2 3 4 এরকমভাবে একটা র্যাঙ্কিং তৈরি করছি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে। তো সেটাকে আমরা কি বলবো? আমরা র্যাঙ্কিংই বলবো, তো র্যাঙ্কিংই বলবো। Which of the following is not true about a pure experimental research? পিওর এক্সপেরিমেন্টাল রিসার্চের জন্য কোনটা সত্যি নয়? নট ট্রু রয়েছে এখানে। There is a control group, অবশ্যই থাকবে। There is an experimental group, অবশ্যই থাকবে। Selection of subjects in the control group is randomized, অবশ্যই randomization হবে। There is a careful selection of subjects in the experimental group, এই যে কেয়ারফুল সিলেকশন বলেছে, কেয়ারফুল সিলেকশন কিন্তু নন র্যান্ডমাইজড হয়ে যায়, তাই না? আমাদের সবসময় র্যান্ডমাইজড স্যাম্পল নিতে হবে, অর্থাৎ র্যান্ডম ওয়েতে আমরা স্যাম্পল কালেকশন করব। তাহলে থাকে কি কি? কন্ট্রোল থাকে, ম্যানিপুলেশন থাকে এবং র্যান্ডামাইজেশন থাকে। এই তিনটে থাকলে তবেই আমরা তাকে পিওর এক্সপেরিমেন্টাল রিসার্চ বলি। তাহলে নট ট্রু বলেছে, তাই অ্যান্সার অপশন ডি হবে। প্রলং লিথিয়াম থেরাপি ক্যান কজ ডায়াবেটিস মেলাইটাস, পার্কিনসনিজম, ক্রনিক কিডনি ডিজিজ আর গাউট। বুঝতেই পারছো, প্রলং লিথিয়াম থেরাপিতে আমাদের কিডনি ডিজিজই হবে, কিডনির সমস্যা হবে, কারণ কিডনি থেকে এক্সক্রিট হয়। তাহলে প্রলং যদি একটা আমি মেটাল থেরাপি দিতে থাকি তাহলে কিডনিতে সমস্যা হবে। ব্লাড সাপ্লাই ডিউরিং এক্সারসাইজ ডাজ নট ডিক্রিজ ইন, কোন জায়গাতে ব্লাড সাপ্লাই ডিক্রিজ হয় না এক্সারসাইজের সময়তেও? কিউটেনিয়াস সার্কুলেশন, হেপাটোস্প্লেনিক সার্কুলেশন, রেনাল সার্কুলেশন আর কোরোনারি সার্কুলেশন। তাহলে কোরোনারি সার্কুলেশনে যদি ব্লাড সাপ্লাই কমে যায় তাহলে তো হার্ট কাজই করতে পারবে না, তাই না? তাহলে কোরোনারি সার্কুলেশনে কিন্তু কোনো রকমের ডিক্রিজ হবে না। বাকি জায়গাগুলোতে ডিক্রিজ হতে পারে, বাট কোরোনারি সার্কুলেশনে কোনো ডিক্রিজ হবে না। নেক্সট, ম্যারেজ কাকে বলা হয়? ইম্পর্টেন্ট অ্যান্ড ইউনিভার্সাল সোশ্যাল ইনস্টিটিউশন অফ সোসাইটি, এটা ঠিক রয়েছে। হেল্পফুল ইন স্ট্রেংথেনিং দ্য কাস্ট সিস্টেম, এটা হবে না। ইম্পর্টেন্ট বেসিস অফ গ্রুপ ফরমেশন, এটাও নয়। হেল্পফুল ইন কামিং ডাউন দ্য অ্যাঙ্গার অফ টু কনফ্লিক্টিং গ্রুপস, তাহলে অ্যান্সার অপশন এ হবে। লিম্ফেটিক্স আর ফাউন্ড ইন, লিম্ফেটিক্স আমরা কোথায় পাবো? ব্রেনে পাবো, কোরয়েডে পাবো, স্পাইনাল কর্ডে পাবো, নাকি ডার্মিস অফ দ্য স্কিনে পাবো? স্কিনের নিচের লেয়ারেই লিম্ফেটিক্স থাকে, তাহলে স্কিন লেয়ারের সাথেই আমরা ডার্মিসে লিম্ফেটিক্স পাবো। দ্য প্রসেস অফ হিলিং অফ টিস্যুস ইনভলভস অল অফ দ্য ফলোয়িং স্টেপস এক্সেপ্ট, তাহলে টিস্যু যে হিল করছে তার মধ্যে কোন স্টেপটা থাকে না? কোয়াগুলেশন অ্যান্ড হিমোস্ট্যাসিস, অবশ্যই কোয়াগুলেশন মানে কোথাও একটা ব্লিডিং হলো বা কোথাও একটা উন্ড হলো, তাহলে প্রথমেই কোয়াগুলেশন হিমোস্ট্যাসিসটার প্রয়োজন, তাহলে এটা একটা অতি অবশ্যই একটা মানে একটা ইম্পর্টেন্ট স্টেপ। ইনফ্লামেশন থাকবে, নন প্রলিফারেশন নয়, এটা প্রলিফারেশন হয়, তাই না? প্রলিফারেটিভ স্টেজ একটা থাকে যেখানে যেটা উন্ড হচ্ছে সেটা হিল হতে থাকে, তারপরে উন্ড রিমডেলিং অ্যান্ড স্কার ফর্মেশন এটাও থাকে, তাহলে অ্যান্সার নন প্রলিফারেশন হবে, কারণ প্রলিফারেটিভ স্টেজ থাকে, নন প্রলিফারেটিভ স্টেজ হয় না।
হুইচ ব্লাড সেলস আর প্রডিউসড অ্যান্টিবডিজ ইন আওয়ার বডি, আমাদের বডিতে অ্যান্টিবডিজ কে তৈরি করে? বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, মোনোসাইট আর আরবিসি। তাহলে বডিতে যে অ্যান্টিবডি তৈরি করছে, অ্যান্টিবডি তৈরি করার জন্য রয়েছে বি লিম্ফোসাইটস। ঠিক আছে। ডিওরামা রিফার্স টু, ডিওরামা কাকে বলা হয়? 3D arranged of object of a concept, 2D arranged of object of a concept, role play on a problem or molded image of any object। তাহলে ডিওরামা বলা হচ্ছে যেটাতে 3D অ্যারেঞ্জমেন্ট থাকে কোনো একটা কনসেপ্টে, সেটাকে ডিওরামা বলি। The nurse is administering intravenous chemotherapeutic drugs to a patient। তাহলে আইভি কেমোথেরাপিউটিক ড্রাগ অ্যাডমিনিস্ট্রেট করছে নার্স। হুইচ অ্যাসেসমেন্ট উড রিকোয়ার দ্য নার্সেস ইমিডিয়েট অ্যাকশন, নার্সেস ইমিডিয়েট অ্যাকশনের জন্য কোন অ্যাসেসমেন্ট দরকার? স্টোমাটাইটিস লিশন অন দ্য মাউথ, সিভিয়ার নজিয়া অ্যান্ড ভমিটিং, কমপ্লেন্টস অফ পেন অ্যাট সাইট অফ ইনফিউশন আর র্যাশ অন দ্য পেশেন্টস এক্সট্রিমিটিস। তাহলে আমরা যখন একটা আইভি কেমোথেরাপিউটিক ড্রাগ দিচ্ছি তখন ইমিডিয়েট অ্যাটেনশন কোনটা হলে আমরা ছুটে যাব তার কাছে? তাহলে মাউথের লেশনটা এমার্জেন্সি নয়, সিভিয়ার নজিয়া অ্যান্ড ভমিটিংটা ইমিডিয়েট এমার্জেন্সি নয়, র্যাশ অন দ্য পেশেন্ট এক্সট্রিমিটিস যেটা আমার অ্যালার্জিক রিয়াকশনের জন্য হচ্ছে, আর কমপ্লেন্টস অফ পেন অ্যাট সাইট অফ ইনফিউশন, তাহলে পেন যদি হয় তাহলে সেটা ফ্লেবাইটিস বা ইনফিল্ট্রেশন দুটোই হতে পারে। তাহলে যখন আমি একটা থেরাপিউটিক কেমোথেরাপিউটিক ড্রাগ দিচ্ছি তখন পেশেন্টের অ্যালার্জি তখনই হবে যদি আমি পেশেন্টকে ইনফিউশনটা স্টার্ট করি, তাহলে স্টার্ট করার সাথে সাথেই কিন্তু তার সেখানটায় পেন হবে, তাই না? তারপরে ইঞ্জেকশনটা ভেতরে গেলে তারপরে তার অ্যালার্জিক রিয়াকশন হবে। তার অ্যালার্জিক রিয়াকশন তখনই হবে যদি এই পেন অ্যান্ড ইনফিউশন সাইডটাকে আমরা ঠিক করি, তাই না? তাহলে যখন আমি একটা ইনফিউশন স্টার্ট করছি তখন যদি দেখি যে পেশেন্টের পেন হচ্ছে, তাহলে আগে তো আমি সেটাকে ম্যানেজমেন্ট করব না, ইদার আমি চ্যানেলটাকে চেঞ্জ করব বা কেন পেন হচ্ছে সেটা দেখবো যে হয়তো এটা মেডিসিনের জন্যই পেন হচ্ছে, বা হয়তো সেখানটার ভেনটা ইন্ট্রাভেনাস যে ক্যানুলাটা রয়েছে সেটা এক্সট্রা হয়ে গেছে, সেটা ইনফিল্ট্রেশন হয়ে গেছে, তো দুটোর জন্য হতে পারে, তাহলে আমাকে চ্যানেল চেঞ্জ করতে হবে। তাহলে প্রথম আমার অবজারভেশন যাবে পেন অ্যাট দ্য সাইট অফ ইনফিউশন, যেখানে আমি ফ্লুইডটা দিচ্ছি সেই জায়গাতে পেন হচ্ছে, তারপরে ফ্লুইডটা যখন যাবে ভেতরে তারপরে কিন্তু তার অ্যালার্জিক রিয়াকশনটা হবে, যেটার জন্য খানিকটা টাইম লাগবে। ঠিক আছে, মানে এটাও হবে, আমাকে অ্যালার্জিক রিয়াকশনের দিকেও নজর দিতে হবে, কিন্তু আগে সাইট অফ ইনফিউশনের জায়গাতে দিতে হবে, তারপরে অ্যালার্জিতে, কারণ অ্যালার্জিটা পরে হবে। বুঝতে পারলে? হুইচ থিওরি ওয়াজ প্রপোজড বাই কার্ল মার্কস, কার্ল মার্কসের থিওরি কোনটা? ফ্যাসিজম, সোশিয়ালিজম, কমিউনিজম, বিহেভিয়ারিজম। তাহলে কার্ল মার্কসের থিওরি হচ্ছে কমিউনিজম, এটা আগেও এক বছর পরীক্ষাতে এসেছিল কোশ্চেনে। কমন ডেটা কালেক্টিং ইনস্ট্রুমেন্ট ইন নার্সিং রিসার্চ ইজ, নার্সিং রিসার্চের মোস্ট কমন ডেটা কালেক্টিং ইনস্ট্রুমেন্ট কোনটা? তো ইন্টারভিউ, ক্রিটিক্যাল ইনসিডেন্ট, কোশ্চেনিয়ার, অল অফ দিস। কোশ্চেনিয়ারটা সব থেকে কমন, সব জায়গাতেই আমরা কোশ্চেনিয়ার পাই, কোশ্চেনিয়ার দিয়েই প্রচুর রিসার্চ হয়, সার্ভে হয়, আমরা এমনিতেও কোনো অ্যাপ ইউজ করলে সেখানেও কিছু কোশ্চেনিয়ার চলে আসে, কয়েকটা 4-5টা কোশ্চেন, তাই না? তাহলে কোশ্চেনিয়ারটা হচ্ছে মোস্ট কমন একটা ডেটা কালেকশনের টুল। নেক্সট, পেশেন্ট অ্যাটাচমেন্ট টু নার্স আদার দেন থেরাপিউটিক রিলেশনশিপ, পেশেন্টের অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে থেরাপিউটিক রিলেশনশিপ ছাড়াও, তাহলে রেসপেক্ট, লাভ, বিলঙ্গিংনেস আর বাউন্ডারি ভায়োলেশন। তাহলে এটাকে আমরা বাউন্ডারি ভায়োলেশন বলবো। আমরা ট্রান্সপারেন্স আর কাউন্টার ট্রান্সপারেন্স পড়েছি, তাহলে সেখানে পেশেন্টের অ্যাটাচমেন্ট নার্সের প্রতি তৈরি হোক বা নার্সের অ্যাটাচমেন্ট পেশেন্টের প্রতি তৈরি হোক, দুটোই কিন্তু বাউন্ডারি ভায়োলেশনের মধ্যে পড়ে, এবং পেশেন্টের অ্যাটাচমেন্ট নার্সের প্রতি হলে সেটাকে আমরা ট্রান্সপারেন্স বলি, নার্সের অ্যাটাচমেন্ট পেশেন্টের প্রতি তৈরি হলে সেটাকে কাউন্টার ট্রান্সপারেন্স বলি। ডিলিউশন রেফার টু দ্য, ডিলিউশন কাকে বলা হয়? ডিলিউশন মানে হচ্ছে ফিক্স ফলস কোনো একটা বিলিফ। তাহলে এখানে কি কি অপশন রয়েছে? থটস অর বিলিভস দ্যাট হ্যাভ নো বেসিস ইন রিয়ালিটি, ফিলিংস দ্যাট হ্যাভ নো বেসিস ইন রিয়ালিটি, বিহেভিয়ার দ্যাট হ্যাজ নো বেসিস ইন রিয়ালিটি। তাহলে ডিলিউশন বলতে আমরা অপশন এটাকে ফিক্স বলতে পারি, যে একটা থটস বা বিলিফ যেটার বেসিসে রিয়েলিটিতে কোনো বেসিস নেই, কিন্তু আমার একটা বিলিফ রয়েছে, সেটাই ডিলিউশন। What type of counseling is applicable for a student who is not cooperate her peer? তাহলে কীরকম টাইপের কাউন্সিলিং অ্যাপ্লিকেবল হবে যার পিয়ারের সাথে কোঅপারেশন নেই, অর্থাৎ কারোর সাথে ইয়ে করতে চাইছে না, কোঅপারেট করতে চাইছে না? ডেভেলপমেন্টাল কাউন্সিলিং,
প্রিভেন্টিভ কাউন্সেলিং, ক্রাইসিস কাউন্সেলিং আর ফেসিলিটেটিং কাউন্সেলিং। তাহলে ডেভেলপমেন্টাল কাউন্সেলিং হচ্ছে ডেভেলপমেন্টাল স্টেজে দেওয়ার জন্য, প্রিভেন্টিভ কাউন্সেলিং কোনো কিছু হতে চলেছে আমি রিস্ক পাচ্ছি সেটা প্রিভেন্ট করার জন্য, ক্রাইসিস হচ্ছে কোনো একটা ক্রাইসিসে কেউ পড়েছে সেখান থেকে তাকে উদ্ধার করার জন্য, আর ফেসিলিটেট কাউন্সেলিং মানে হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে সেই প্রবলেমকে সলভ করার জন্য। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ফেসিলিটেটিং কাউন্সেলিং। ইউনিডিরেকশনাল ফ্লো অফ নার্ভ ইম্পালস ইজ অ্যাট। তাহলে ইউনিডিরেকশনাল ফ্লো হচ্ছে নার্ভ ইম্পালসের, মানে ইউনিডিরেকশন মানে একটাই দিকে ফ্লো হচ্ছে, সাইন্যাপস, ডেনড্রাইট, অ্যাক্সন, অল অফ দিস। তাহলে সাইন্যাপসে হবে সবসময় নার্ভের যে ইম্পালসটা সেটা ইউনিডিরেকশনালি হয়, তাই না? কারণ অ্যাফারেন্ট এবং ইফারেন্ট দু রকমের নার্ভ রয়েছে, দু রকম নার্ভ দুদিক দিয়ে নার্ভ ইম্পালসটাকে নিয়ে যায়, একটাই রাস্তা দিয়ে এরকম দু সাইডে হয় না, এটা হয় না, ইদার এরকমভাবে হবে বা এরকমভাবে হবে, এবং সাইনাপসের মাধ্যমেই আমাদের নার্ভ ইম্পালসগুলো ফ্লো করবে পরপর নিউরনের মধ্যে। By which process glucose that is taken by a bacterial cell is made to stay within the cell। তাহলে এখানে বলছে যে যেই প্রসেসের মাধ্যমে গ্লুকোজটা ব্যাকটেরিয়াল সেল নিচ্ছে এবং সেলের মধ্যে রাখছে তাকে আমরা কি বলবো? অ্যাটাচিং টু মেমব্রেন, ইমিডিয়েট ইউটিলাইজেশন, ফসফোরাইলেশন আর কনভার্সন টু ফ্রুক্টোজ। তাহলে এটাকে আমরা ফসফোরাইলেশন বলি, যেই প্রসেসের মাধ্যমে ব্যাকটেরিয়াল সেল গ্লুকোজ নেয় এবং সেটাকে সেলের মধ্যে স্টোর করে রাখে। About 40% of hospital acquired infection occurs to which tract? তাহলে 40% হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন কোন ট্র্যাক্টে হয়? সব থেকে বেশি যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন সেটা নাম্বার 1-এ রয়েছে ইউরিনারি ট্র্যাক্ট এবং নাম্বার 2-তে রয়েছে রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে এটা অ্যান্সার ইউরিনারি ট্র্যাক্ট হবে। Which of the following communicate the results of the research to the readers? রিসার্চের যে রেজাল্ট হচ্ছে সেটা কমিউনিকেট কে করছে? দে ফেসিলিটেট দ্য ডেসক্রিপশন অফ দ্য ডেটা। তাহলে এখানে বলছে হাইপোথিসিস, রিসার্চ প্রবলেম, স্ট্যাটিস্টিক্স আর টেবিলস অ্যান্ড গ্রাফস। তাহলে এখানে বলছে যে রিসার্চের যে রেজাল্ট হয়েছে সেটা রিডার্স থেকে কমিউনিকেট করার জন্য আমরা কিভাবে ডেটাকে ডেসক্রাইব করতে পারি বা কীভাবে আমরা দেখাবো। তাহলে হাইপোথিসিস রয়েছে, স্ট্যাটিস্টিক্স রয়েছে, রিসার্চ প্রবলেম রয়েছে, টেবিলস অ্যান্ড গ্রাফস রয়েছে। এখানে অ্যান্সার টেবিলস অ্যান্ড গ্রাফস হবে, কারণ রিসার্চের যে রেজাল্ট আমরা পাই সেই রেজাল্টটাকে আমরা টেবিল বা গ্রাফের মাধ্যমে কিন্তু এক্সপ্লেন করি বা টেবিল বা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করে বোঝাই এবং তার মাধ্যমেই সেটা রিডারদের কাছে কমিউনিকেট হয়, তাই না? কারণ একটা রিসার্চ করার পরে আমি তো থিসিস লিখছি ঠিকই আছে, কিন্তু আমাকে রেজাল্টটা দেখানোর জন্য আমাকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে দেখাতে হবে যে আগে কি ছিল, পরে কি চেঞ্জ হলো বা কীরকম চেঞ্জ আসছে, সেটা আমরা গ্রাফের মাধ্যমে ভালো বোঝাতে পারি, তাই না? বেশ। The cephalic phase of gastric secretion is mediated mainly by। গ্যাস্ট্রিক সিক্রেশনের সেফালিক ফেজটা কার দ্বারা মেনটেন হয়? এটার অ্যান্সার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হবে। হুইচ অর্গানিজম কমনলি কজ ব্যাসিলারি ডিসেন্ট্রি? ব্যাসিলারি ডিসেন্ট্রি কার জন্য হয়? ডিসেন্ট্রির জন্য রয়েছে সিজেলা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইন্টেনশনাল টর্ট? ইন্টেনশনাল টর্ট নয় কোনটা? ব্যাটারি, অ্যাসল্ট, নেগলিজেন্স এবং ফলস ইমপ্রিজনমেন্ট। তাহলে অ্যাসল্ট, ব্যাটারি এগুলো তো অবশ্যই ইন্টেনশনাল হয়, ফলস ইমপ্রিজনমেন্টও ইন্টেনশনাল, নেগলিজেন্সটা নন ইন্টেনশনাল নয়। নেগলিজেন্সটা হচ্ছে একটু অসাবধানতার জন্য যে ভুলগুলো হয়ে যায় সেগুলোকে নেগলিজেন্স বলি। তাহলে ইচ্ছে করে কেউ হট ওয়াটার ব্যাগের মধ্যে গরম জল লাগিয়ে পেশেন্টকে পুড়িয়ে দেবে না, তো এটা হচ্ছে নেগলিজেন্সের মধ্যে পড়ে, যেটা আমি সাবধান হইনি বলে কিছু ভুল হয়ে গেল, তো এটা একটা নন ইন্টেনশনাল টর্ট, ঠিক আছে? এটা নেগলিজেন্স। The pattern of pressure which a society exerts to maintain order and establish rules is known as। তাহলে এখানে বলছে যে একটা প্যাটার্ন অফ প্রেশার যেটা সোসাইটি দিচ্ছে কিসের জন্য? অর্ডার মেনটেন করার জন্য এবং রুলসগুলোকে এস্টাবলিশ রাখার জন্য। সেটাকে কি বলবো? সোশ্যাল অ্যাপ্রুভাল, গ্রুপ, পাবলিক ওপিনিয়ন আর সোশ্যাল কন্ট্রোল। তাহলে এটাকে আমরা সোশ্যাল কন্ট্রোল বলবো, কারণ সোশ্যাল কন্ট্রোলের মাধ্যমে সোসাইটি যে একটা প্রেশার ক্রিয়েট করে রেখেছে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করলে সবাই খারাপ চোখে দেখবে, এই জিনিসগুলো রয়েছে বলেই সোসাইটিতে একটা অর্ডার মেনটেন হচ্ছে, তাই না? তাহলে এটা সোশ্যাল কন্ট্রোল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ আ স্যাম্পল? একটা স্যাম্পেলের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কোনটা পড়ে? দ্য স্যাম্পল মাস্ট বি কনসিস্টেন্ট উইথ দ্য প্রবলেম টু বি স্টাডিড, অর্থাৎ যে
প্রবলেমটা আমরা স্টাডি করব সেটা যেন স্যাম্পল বোঝে বা সেটার সাথে কনসিস্টেন্ট থাকে। দ্য ক্যারেক্টারিস্টিক টু বি স্টাডিড মাস্ট বি রিপ্রেজেন্টেড ইন দ্য স্যাম্পল, অর্থাৎ স্যাম্পেলের মধ্যে ওই ক্যারেক্টারিস্টিক্সটা যেন থাকে যেটা নিয়ে আমি স্টাডি করব। দ্য স্যাম্পল মাস্ট বি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য টোটাল পপুলেশন অফ দ্য গ্রুপ টু বি স্টাডিড, তাহলে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল হতে হবে, অর্থাৎ আমরা একটা র্যান্ডাম স্যাম্পল নেব যেই স্যাম্পলের মধ্যে আমার প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স থাকবে যেগুলো আমি স্টাডি করতে চাইছি। তাহলে এখানে অ্যান্সার অল অফ দিস হবে, কারণ প্রত্যেকটাই স্যাম্পলের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ছে। Angiotensin 2 plays a key role in the following risk factors for ischemic heart disease. তাহলে angiotensin 2 ইস্টেমিক হার্ট ডিজিজের জন্য একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, ঠিক আছে। তাহলে এখানে রিস্ক ফ্যাক্টর কোনটা রয়েছে, ফলোয়িং রিস্ক ফ্যাক্টর: হাইপার কোলেস্টেরোমিয়া, ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, কার্ডিয়াক অ্যারিথমিয়া আর কার্বোহাইড্রেট ইনটলারেন্স। তাহলে অ্যাঞ্জিওটেনসিন 2 এর ইস্টেমিক হার্ট ডিজিজের জন্য রিস্ক ফ্যাক্টর থাকছে ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ভ্যালিডিটি অফ আ টুল মেজার্ড, ভ্যালিডিটি অফ আ টুল কিসের মাধ্যমে মেজার করব, ভ্যালিডিটি মেজার করা হবে মেজার্স হোয়াট ইজ সাপোজ টু বি মেজার, তাই না। তাহলে যেটা আমরা মেজার করতে চাইছি সেটা যখন কেউ মেজার করছে সেটাকে ভ্যালিডিটি বলা হচ্ছে। প্রবাবিলিটি স্যাম্পলস আর, প্রবাবিলিটি স্যাম্পল বলতে কি বোঝায়, প্রবাবিলিটি স্যাম্পলস, আচ্ছা এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে কোনগুলো প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে পড়ছে: সিম্পল র্যান্ডম অ্যান্ড সিস্টেমেটিক স্যাম্পল, পারপাসিভ অ্যান্ড কনভেনিয়েন্স, কোটা অ্যান্ড কনভেনিয়েন্স আর ইন্টারভেনিং অ্যান্ড প্যারামেট্রিক। তাহলে এইগুলো প্রত্যেকটাই হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পল। সিম্পল র্যান্ডম আর সিস্টেমেটিক স্যাম্পল এগুলো হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলসের মধ্যে পড়ছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ টাইপ অফ ফ্যামিলি, কোনটা ফ্যামিলির টাইপের মধ্যে পড়ে না, জয়েন্ট ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি আর প্যাট্রিয়ার্কাল ফ্যামিলি। তাহলে প্যাট্রিয়ার্কাল ফ্যামিলিটা টাইপ অফ ফ্যামিলি নয়, এটা একটা বেসড অন যে কন্ট্রোল রয়েছে সেটার উপরে বেস করে হচ্ছে, তাহলে প্যাট্রিয়ার্কাল ফ্যামিলিটা একটা টাইপ অফ ফ্যামিলির মধ্যে পড়ছে না। জয়েন্ট ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, ব্লেন্ডেড ফ্যামিলি এগুলো সমস্ত হচ্ছে একটা টাইপ অফ ফ্যামিলির মধ্যে পড়ে। Through which of the following methods desirable channels are provided for the release of emotional energy? Emotional energy কে রিলিজ করার জন্য desirable চ্যানেল কোনটা? তাহলে এখানে কি হবে, ইনহিবিশন রয়েছে, সাবলিমেশন রয়েছে, ক্যাথারসিস রয়েছে এবং রিপ্রেশন রয়েছে। তাহলে এটার অ্যান্সার ক্যাথারসিস হবে, কারণ ক্যাথারসিসের মাধ্যমে আমরা আমাদের ইমোশনাল যে এনার্জি রয়েছে ইমোশনাল এনার্জিটাকে রিলিজ করতে পারি। ছিল না যে দ্য পার্জিং অর পিউরিফিকেশন অফ ইন্টারনাল ড্রাইভস বা ইন্টারনাল এনার্জি, তাহলে সেটাকে ক্যাথারসিস বলছি, ঠিক আছে। তাহলে এটা একটা সাইকো অ্যানালিটিক থেরাপির মধ্যে পড়ে, ঠিক আছে। তো এই ছিল আমাদের পার্ট এ, যেখানে 40টা কোশ্চেন স্মল সাবজেক্টস থেকে এটা কমপ্লিট হলো। এরপর চলো পার্ট বি। The protein substance developed by the body in response to an interacting specific antigen is, এখানে বলছে যে একটা স্পেসিফিক অ্যান্টিজেন যখন আমার বডিতে যাচ্ছে তার রেসপন্সে আমার বডি যে প্রোটিন সাবস্টেন্স ডেভেলপ করে সেটাকে কি বলা হয়, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, ইমিউনিটি এবং ইনফেকশন। তাহলে দেখো যেটা আমাদের বডিতে প্রবেশ করছে, যেটা আমার বডিতে এলো সেটাকে আমরা বলি অ্যান্টিজেন, এবং সেটার রেসপেক্টে যেই রেসপন্সের জন্য যেটা তৈরি হচ্ছে, যেটা ডেভেলপ করছে তাকে আমরা অ্যান্টিবডি বলছি, যেটা প্রোটিন সাবস্টেন্স হয়। ইমিউনিটি কখন বলবো, এই অ্যান্টিজেন এবং অ্যান্টিজেন যখন আমার বডিতে প্রবেশ করে তখন আমার বডি যে অ্যান্টিবডি তৈরি করছে এবং যার কারণে ওই অ্যান্টিজেনটা আমার বডিতে কোনো ডিজিজ তৈরি করতে পারছে না, এই যে সিস্টেম, এটাকে আমরা ইমিউনিটি বলি, ঠিক আছে। আচ্ছা, ব্লাড ফ্লো থ্রু দ্য কোরোনারি আর্টারিজ প্রাইমারিলি অকার্স ডিউরিং, করোনারি আর্টারিজ দিয়ে যে ব্লাড ফ্লো হয় সেটা কখন হয়, ইন্সপিরেশনের সময় হয় নাকি এক্সপিরেশনে হয়, সিস্টোলে হয় নাকি ডায়াস্টোলে হয়। তাহলে করোনারি আর্টারি দিয়ে যে ব্লাড ফ্লো হবে সেটা ডায়াস্টোলের সময় হবে। ইন্সপিরেশন বা এক্সপিরেশনের সাথে করোনারি আর্টারি কোনো রিলেশন নেই, এটা তো রেসপিরেশনের। সিস্টোল আর ডায়াস্টোল রয়েছে, তাহলে যখন ডায়াস্টোল হবে তখন করোনারি আর্টারি দিয়ে ব্লাড ফ্লো হবে। The NUHM will focus on, NUHM বা ন্যাশনাল আরবান হেলথ মিশন, তো এটা কিসের উপরে ফোকাস করে, টোটাল পপুলেশন অফ দ্য আরবান এরিয়া, আরবান স্লাম ডোয়েলার্স, প্রেগনেন্ট ওমেন অফ দ্য আরবান এরিয়া, চিলড্রেন লেস দেন 6 years অফ এজ অফ দ্য আরবান এরিয়া। তো NUHM এর যে ফোকাস রয়েছে প্রাইমারিলি সেটা থাকে স্লাম ডোয়েলার্সদের ওপরে। Infective endocarditis is characterized by all of the following except, এখানে একটা except রয়েছে। তাহলে এন্ডোকার্ডাইটিস, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর মধ্যে কোন ক্যারেক্টারিস্টিক্সটা থাকে না,
কোরিয়া রয়েছে, জেনুয়েলেশনস রয়েছে, অসলার নোটস রয়েছে এবং রথ স্পট থাকে। অসলার নোটস, রথ স্পট, জেনুয়েলেশন এগুলো সমস্ত ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের মধ্যে আমরা দেখতে পাই না কোনটা? কোরিয়া। কোরিয়া দেখা যায় না। কোরিয়া কোথায় দেখা যায়? কোরিয়া হচ্ছে রিমাটয়েড যে আর্থ্রাইটিস রয়েছে, রিমাটয়েড ফ্যাক্টর রয়েছে, তো সেখানে হচ্ছে জোনস ক্রাইটেরিয়া রয়েছে। জোনস ক্রাইটেরিয়ার মধ্যে রিমাটয়েড ফিভারের মধ্যে যে জোনস ক্রাইটেরিয়া রয়েছে তার মধ্যে থাকে কোরিয়া। তাহলে রিউমাটয়েড ফিভারের মধ্যে জোনস ক্রাইটেরিয়া তার মধ্যে রয়েছে কোরিয়া। To further assess a client's suicidal potential, nurse should be specially alert to the client expression of। তাহলে এখানে বলছে যে একটা ক্লায়েন্টের সুইসাইডিয়াল পোটেনশিয়ালকে নার্স ফার্দার অ্যাসেস করছে। নার্স কিসের ওপরে অ্যালার্ট থাকবে? ফ্রাস্ট্রেশন অ্যান্ড ফিয়ার অফ ডেথ, অ্যাঙ্গার অ্যান্ড রিসেন্টমেন্ট, অ্যাংজাইটি অ্যান্ড লোনলিনেস, হেল্পলেসনেস অ্যান্ড হোপলেসনেস। তাহলে আমরা সুইসাইডিয়াল যে টেন্ডেন্সি সেটা কোথায় দেখতে পাই? সেটা দেখতে পাই আমরা যখন পেশেন্টের মধ্যে ডিপ্রেশন থাকে। তাহলে ডিপ্রেশনের যে ক্যারেক্টারিস্টিক্স ফিচার সেটা হচ্ছে হোপলেসনেস এবং হেল্পলেসনেস। তাহলে এই অপশনটা আমার কাছে রয়েছে, তাহলে এটা থাকা সত্ত্বেও আমার আর অন্য কিছু দেখার দরকার নেই। তাহলে অ্যান্সার এটাই হবে, হোপলেসনেস অ্যান্ড হেল্পলেসনেস। পেশেন্ট যখন হোপলেস হেল্পলেস ফিল করছে তখনই তো তার সুইসাইডিয়াল টেন্ডেন্সিটা তৈরি হবে, তাই না? নেক্সট, in rural area the administrative unit of an ICDS project is। রুরাল এরিয়াতে আইসিডিএস প্রজেক্টে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট রয়েছে সেটাকে কি বলবো? ব্লক ডেভেলপমেন্ট অফিস, কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক, গ্রাম পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট হেলথ অফিস। এটার অ্যান্সার হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক। The nurse understands that the patient diagnosed with pulmonary embolism will be treated first by। পালমোনারি এম্বোলিজম ডেভেলপ হয়েছে একটা পেশেন্টের, সেখানে আমরা পেশেন্টকে ফার্স্ট কি দিয়ে ট্রিটমেন্ট করব? স্টেপটোকাইনেজ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর যেটাকে আমরা টিপিএ বলি, আইভি হেপারিন সোডিয়াম আর সোডিয়াম ওয়ারফারিন। তাহলে যখন পালমোনারি এম্বোলিজম হয়েছে তাহলে এম্বোলিজমকে ব্রেক করার জন্য, ভাঙার জন্য আমাদেরকে প্রথমে আইভি হেপারিন সোডিয়াম দিতে হবে। ব্রেন নিউরোট্রান্সমিটার সেরোটোনিন ইজ প্রডিউসড ফ্রম। সেরোটোনিন কোথা থেকে প্রডিউসড হয়? র্যাফি নিউক্লিয়াই, সাবস্টেন্সিয়া নিগ্রা, লোকাস সেরুলাস আর অ্যামিগডালা। তাহলে র্যাফি নিউক্লিয়াই থেকে এই 5-HT বা সেরোটোনিনটা রিলিজ হয়। সাবস্টেন্সিয়া নিগ্রা থেকে তৈরি হয় ডোপামিন তৈরি হয়। লোকাস সেরুলাস থেকে তৈরি হয় নর এপিনেফ্রিন। আর অ্যামিগডালা তো তোমরা জানো, ইমোশনাল সেন্টার বলি আমরা অ্যামিগডালাকে। A head injured patient who opens eyes to painful stimulus is confused and localizes pain. What is his Glasgow-Coma scale? তাহলে গ্লাসগো-কোমা স্কেল বা জিসিএস স্কেলের স্কোর এখানে জানতে চেয়েছি। আমি বারবার বলেছি যে জিসিএস স্কেল তোমাদের মুখস্থ করতে হবে। জিসিএস স্কেল, আপগার স্কেল, এই দুটো তো ভীষণই ইম্পর্টেন্ট, বারবার কোশ্চেনে আসে। তাহলে পেনফুল স্টিমুলাসের জন্য আমাদের মার্কস থাকে 2, কনফিউশনের জন্য থাকে 4, আর লোকালাইজেস পেনের ক্ষেত্রে থাকে 5। তাহলে যোগ করলে কত হবে? 11 হবে। তাহলে জিসিএস স্কেল পুরোপুরি মুখস্থ করবে কখন আমরা কত স্কোর দিচ্ছি। The nurse considers a client's response to crisis intervention successful if the client। যখন আমার মনে হবে যে এই ক্রাইসিস ইন্টারভেনশনটা সাকসেসফুল হয়েছে, তো তখন আমরা কি বুঝবো? কিভাবে আমরা বুঝবো যে কন্ডিশনিংটা কমপ্লিট হয়েছে, মানে ক্রাইসিসের যে ইন্টারভেনশন আমরা করলাম সেটা কমপ্লিট হয়েছে। ডেভেলপস ইনসাইট ইনটু রিজনস হোয়াই দ্য ক্রাইসিস অকার, অর্থাৎ ইনসাইট ডেভেলপ হওয়া। রিটার্নস টু হিজ প্রিভিয়াস লেভেল অফ ফাংশনিংয়ে ফিরে আসা। চেঞ্জেস কোপিং স্কিলস অ্যান্ড বিহেভিয়ার প্যাটার্নস, কোপিং স্কিল, বিহেভিয়ার প্যাটার্ন এগুলোকে চেঞ্জ করা। আর লার্নস টু টলারেট বেটার টু আদার্স, অর্থাৎ অন্যদের থেকে বেটার টলারেট করতে শিখে গেছে, ঠিক আছে, বা রিলেট করতে শিখে গেছে। তাহলে ক্রাইসিস ইন্টারভেনশন সাকসেসফুল তখনই হবে যখন আবার আগের লেভেল অফ ফাংশনিংয়ে ফিরে আসবে। ক্রাইসিস কী কারণে হয়েছে সেটার সম্পর্কে ইনসাইট ডেভেলপ হলে কিন্তু ইন্টারভেনশন সাকসেসফুল নয়। আমার সমস্যা হচ্ছে সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু যতক্ষণ না সেটা আমি সমাধান করতে পারছি ততক্ষণ সেটা সাকসেসফুল হয় না। তাহলে যতক্ষণ না আমি আগের মতো জায়গায় ফিরে আসি ততক্ষণ অবধি কিন্তু ক্রাইসিস ইন্টারভেনশন সাকসেসফুল হবে না, ঠিক আছে। Infant of 4 months to 5 months of age reaches for objects with। 4 থেকে 5 মাসের বাচ্চা কিভাবে কোনো একটা অবজেক্টের দিকে
পৌঁছয়, মানে এই যে হাত বাড়াচ্ছে সেটা কিরকম ভাবে হয়। ইউনিডেক্সট্রাস অ্যাপ্রোচ, ইউনিডেক্সট্রাস অর্থাৎ একটা হাত বাড়িয়ে জিনিসটাকে ধরছে। বাইডেক্সট্রাস অ্যাপ্রোচ অর্থাৎ দুটো হাত বাড়িয়ে জিনিসটাকে ধরার চেষ্টা করছে। ইম্যাচিওর পিনসার গ্রাস্প আর ইন্টারমিডিয়েট পিনসার গ্রাস্প। পিনসার গ্রাস্প বলতে থাম্ব আর ইন্ডেক্স ফিঙ্গারকে ইউজ করে যখন কোনো জিনিসকে আমরা ধরছি, যেমন একটা পেন ধরেছি আমি, যেখানে থাম্ব রয়েছে, ইন্ডেক্স ফিঙ্গার রয়েছে, দুটো বা তিনটে ফিঙ্গার ইউজ করে আমরা এটা ধরছি, তাহলে এটাকে আমরা ম্যাচিওর পিনসার গ্রাস্প বলি। ইম্যাচিওর হবে বাচ্চারা যখন ধরার চেষ্টা করবে কিন্তু ধরতে পারবে না, পড়ে যাচ্ছে, এরকমটাকে ইম্যাচিওর বলা হয়। ম্যাচিওর এবং ইম্যাচিওরের মিডিলে থাকে ইন্টারমিডিয়েট। তাহলে 4 থেকে 5 মাসের বাচ্চার পিনসার গ্রাস্প ডেভেলপ হবে না, সেটা মোটামুটি 9 থেকে 12 মাস টাইম লাগে পিনসার গ্রাস্প ডেভেলপ করতে। তাহলে প্রথমে বাচ্চার বাইডেক্সট্রাস অ্যাপ্রোচ থাকে, বাইডেক্সট্রাস অ্যাপ্রোচ, তারপরে আসে ইউনিডেক্সট্রাস অ্যাপ্রোচ। তাহলে বাইডেক্সট্রাস অ্যাপ্রোচ এখানে অ্যান্সার হবে 4 থেকে 5 মাসে। ইউনিডেক্সট্রাস অ্যাপ্রোচ ডেভেলপ করতে লাগে ধরে নাও 7 থেকে 8 মাস। ঠিক আছে, আর পিনসার গ্রাস্প বললাম 9 মাস থেকে শুরু হচ্ছে ইম্যাচিওর, তারপর সেটা ম্যাচিওর হতে হতে 12 মাস টাইম লেগে যায়। হুইচ ক্যান মিনিমাইজ অ্যাজিটেশন ইন আ ডিস্টার্ব ক্লায়েন্ট। একটা ডিস্টার্ব ক্লায়েন্টের অ্যাজিটেশনকে আমরা কিভাবে কম করতে পারি। অ্যাজিটেশন অর্থাৎ ইরিটেট হয়ে যাচ্ছে পেশেন্ট, তো কিভাবে আমরা সেটা কম করতে পারি। লিমিটিং আননেসেসারি ইন্টারাকশনস উইথ দ্য ক্লায়েন্ট, এটা ঠিক আছে। ইনক্রিজিং এনভায়রনমেন্টাল সেন্সরি স্টিমুলেশন, এটা হবে না। ডিসকাসিং দ্য রিজনস ফর সাসপিসিয়াস বিলিভস, এটাও হবে না। এনশিওরিং কনস্ট্যান্ট স্টাফ কন্ট্যাক্ট, এটা নয়। আমাকে কি করতে হবে, আননেসেসারি ইন্টারাকশন বন্ধ করতে হবে, এক্সটার্নাল যে এনভায়রনমেন্টাল স্টিমুলাস সেটাকে কমিয়ে দিতে হবে। A newly diagnosed patient of tuberculosis CAT1 will receive anti-tubercular drugs. During the phase, which of the following drug is unlikely given to the patient? তাহলে CAT1 এর টিউবারকিউলোসিসের একটা পেশেন্টকে আমরা ট্রিট করছি, সেখানে কোন ড্রাগটা আমরা দেব না। কি কি রয়েছে, রিফাম্পিসিন, আইসোনায়াজাইড, ইথামবিউটল আর পাইরিডক্সিন। এখানে পাইরিডক্সিন বলেছে, পাইরিজিনামাইড কিন্তু বলেনি, তাই না। তাহলে পাইরিডক্সিন কিন্তু আমাদের টিবির ড্রাগ রেজিমেনের মধ্যে নেই। আইসোনায়াজাইড, রিফাম্পিসিন, ইথামবিউটল, পাইরাজিনামাইড আর স্ট্রেপ্টোমাইসিন, এই 5টা ড্রাগ থাকে। এইচ আর জেড ই আর এস, এই 5টা ড্রাগ থাকে CAT1-এ, তাহলে পাইরিডক্সিনটা অ্যান্সার হবে। A blocked tracheostomy is best recognized by which of the following? ট্রাকিওস্টমি যদি ব্লক হয়ে যায় তাহলে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো। অবজার্ভিং ডিস্যাচুরেশন অন দ্য অক্সিজেন স্যাচুরেশন মনিটর, মানে অক্সিজেনের যে স্যাচুরেশন মনিটর আছে সেখানে দেখবো যে স্যাচুরেশনটা ফল করছে। বিং আনএবল টু ফিল এয়ার বিং এক্সেল থ্রু দ্য ট্রাকিওস্টমি টিউব, তাহলে ট্রাকিওস্টমি টিউব দিয়ে যখন এক্সেলেশন করছে পেশেন্ট তখন আমরা এয়ার ফিল করতে পারবো না। হিয়ারিং অ্যাবনর্মাল সাউন্ডস কামিং ফ্রম দ্য ক্লায়েন্টের থেকে অ্যাবনর্মাল সাউন্ড আসছে। আর দ্য ইনএবিলিটি টু পাস দ্য সাকশন ক্যাথেটার টু দ্য কারেক্ট ডেপথ, আর আমরা যখন সাকশন করব তখন ওই সাকশনের ক্যাথেটারটা ভেতর অবধি পৌঁছতে পারছে না। তাহলে বেস্ট অপশন মানে বেস্ট অ্যান্সার হবে ইনএবিলিটি টু পাস দ্য সাকশন ক্যাথেটার টু দ্য কারেক্ট ডেপথ। ফলোয়িং অল আর দ্য হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটার্স এক্সেপ্ট, কোনটা হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটার নয়। ডক্টর নার্স রেশিও ঠিক আছে, পপুলেশন পার সাবসেন্টার ঠিক আছে, সোশিও ইকোনমিক স্ট্যান্ডার্ড অফ পপুলেশনের ওপরে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম ডিপেন্ড করে না, পপুলেশন বেড রেশিও ঠিক আছে। সোশিও ইকোনমিক স্ট্যান্ডার্ড অফ পপুলেশনটা তাহলে হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটরের মধ্যে পড়ছে না। The following condition is aggravated by the use of combined oral contraceptives. তাহলে এখানে বলছে যে কোন কন্ডিশনটা কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভের যে ইউজ সেটাকে অ্যাগ্রাভেট করছে। তাহলে হার্সুটিজম রয়েছে, এন্ডোমেট্রিওসিস রয়েছে, প্রিমেনস্ট্রুয়াল টেনশন রয়েছে আর সার্ভাইকাল একটোপি রয়েছে। তাহলে ওসিডি ইউজ করলে কোনটা হতে পারে সেটা জানতে চেয়েছে, তাহলে অ্যান্সার সার্ভাইকাল একটোপি হবে। লিম্বিক সিস্টেম ইনক্লুডস অল অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার্স এক্সেপ্ট, লিম্বিক সিস্টেমের মধ্যে কোনটা পড়ে না, অ্যামিগডালা, হিপোক্যাম্পাস জাইরি, অ্যান্টেরিয়ার সিঙ্গুলেটেড জাইরাস আর বেজাল গ্যাংলিয়া। তাহলে বেজাল গ্যাংলিয়া লিম্বিক সিস্টেমের মধ্যে পড়ে না, লিম্বিক সিস্টেমের মধ্যে অ্যামিগডালা পড়ে, জাইরাস পড়ে, হিপোক্যাম্পাস জাইরি পড়ে, মানে হিপোক্যাম্পাস পড়ে, এগুলো সমস্ত লিম্বিক সিস্টেমের মধ্যে রয়েছে। Using MNCI guidelines, what is the best management of a child with severe pneumonia? Severe pneumonia চাইল্ডের জন্য আমরা কিরকম ম্যানেজমেন্ট করব।
তাহলে আমাদের 4টে নিউমোনিয়া রয়েছে, নো নিউমোনিয়া, নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া আর ভেরি সিভিয়ার ডিজিজ, এই 4টে রয়েছে। তাহলে যখন পেশেন্টের সিভিয়ার নিউমোনিয়া রয়েছে তখন আমাদেরকে আর্জেন্ট রেফারাল করতে হয়। এখানে রয়েছে প্রেসক্রাইব অ্যান্টিবায়োটিক্স, রেফার আর্জেন্টলি টু দ্য হসপিটাল, ইনস্ট্রাক্ট মাদার টু কন্টিনিউ ব্রেস্ট ফিডিং আর ইনস্ট্রাক্ট দ্য মাদার টু ইনক্রিজ ফ্লুইড ইনটেক। তাহলে এখানে আমরা পেশেন্টকে আর্জেন্টলি রেফার করে দেব। প্রথমে নো নিউমোনিয়া অনলি কাফ অ্যান্ড কোল্ড থাকে, তাহলে সেটাতে আমরা শুধুমাত্র হোম ম্যানেজমেন্ট করব। তারপরে যে নিউমোনিয়া হচ্ছে, নিউমোনিয়াতে অ্যান্টিবায়োটিক্স দিয়ে হোম ম্যানেজমেন্ট হবে। তারপরে যে সিভিয়ার নিউমোনিয়া, যেখানে চেস্ট ইনড্রয়িং থাকবে, যেখানে হুইজিং থাকবে, সেই সমস্ত জায়গাতে আমাকে আর্জেন্টলি হসপিটালে নিয়ে যেতে হবে। আর যখন ভেরি সিভিয়ার ডিজিজ হবে তখন কিন্তু একদমই ল্যাথার্জিক বেবি হয়ে যাচ্ছে, প্রিভিয়াস সাইন সিমটমস তো থাকছেই, সেখানে অ্যান্টিবায়োটিক দিয়ে আমার হসপিটালে ম্যানেজমেন্ট হলে ভালো, আদারওয়াইজ অন্য কোনো বেটার মানে হায়ার সেন্টারে আমাকে রেফার করতে হবে। ঠিক আছে, সিভিয়ার নিউমোনিয়া থেকে পেশেন্টকে কিন্তু হসপিটালাইজ করে দিতে হয়। For a 3-month-old infant who has just undergone cleft lip repair, which intervention should be avoided? ক্লেফট লিপ রিপেয়ার হয়েছে একটা বাচ্চার, 3 মাসের একটা বাচ্চা, তাহলে কোন ইন্টারভেনশনটা আমরা অ্যাভয়েড করব? অ্যাপ্লাই এলবো রেস্টেন্ট হোয়েন দ্য ইনফ্যান্ট ইজ আনঅ্যাটেন্ডেড। বলছে যখন ইনফ্যান্ট আনঅ্যাটেন্ডেড থাকবে, তার কাছে কেউ থাকবে না, তখন একটা এলবো রেস্টেন্ট দিয়ে দেবো। যদি না দিই তাহলে কি হবে, বা দিলে কি সুবিধে হবে? দিলে সুবিধে এটাই হবে যে বাচ্চা মানে হাতটাকে মুখের মধ্যে নিয়ে যাবে না, যেহেতু একটা সার্জারি হয়েছে তাহলে হাতটা নিয়ে গেলে অসুবিধে রয়েছে, তো সেই জন্য ওটা আমরা দিতে পারি। অফার আ পেসিফায়ার হোয়েন দ্য ইনফ্যান্ট ইজ ফুসিং। তাহলে ইনফ্যান্ট যখন রাগ করছে বা চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করছে তখন আমরা তাকে পেসিফায়ার দিচ্ছি। পেসিফায়ার দিলে কি হবে, সেটাকে মুখে নিয়ে চেবোতে থাকবে। তাহলে ক্লেফট লিপ রিপেয়ার যখন হচ্ছে তখন যদি আমরা তাকে পেসিফায়ার দিই তাহলে তো ওই লিপ রিপেয়ারের জায়গাতে ইনজিওর হবে, তাই না? তাহলে এটা আমরা দিতে পারবো না। অ্যাভয়েড প্লেসিং দ্য ইনফ্যান্ট ইন দ্য প্রোন পজিশন। ক্লেফট লিপ রিপেয়ারের ক্ষেত্রে আমরা বাচ্চাকে প্রোন পজিশনে রাখি কেন, মানে রাখতে পারি, সরি এখানে অ্যাভয়েড বলেছে। অ্যাভয়েড প্লেসিং দ্য ইনফ্যান্ট ইন প্রোন পজিশন। প্রোন পজিশনে আমরা ক্লেফট প্যালেটের বাচ্চাদেরকে রাখি, ক্লেফট লিপ রিপেয়ারে আমরা সোজা করে রাখি। উল্টো দিকে রাখলে কি অসুবিধে হবে, মানে প্রোন পজিশনে রাখলে কি হবে, যদি বাচ্চা মুখ থুবড়ে যায় তাহলে লিপে লেগে যাবে। তো সেই জন্য লিপ রিপেয়ারের ক্ষেত্রে আমরা সোজাভাবে রাখি সুপাইন পজিশনে, আর প্যালেটের রিপেয়ারের ক্ষেত্রে আমরা প্রোন পজিশনে রাখি, যাতে কোনো সিক্রেশন এলে সেটা বাইরে বেরিয়ে যায়। তাহলে এটা ঠিক আছে, অ্যাভয়েড রয়েছে এখানে, এটা ঠিক আছে। আর ক্লিন দ্য সুচার লাইন আফটার ফিডিং দ্য ইনফ্যান্ট, অর্থাৎ ফিডিং করার পরে আমরা সুচার লাইনকে ক্লিন করে দেবো, এটাও ঠিক আছে। তাহলে অ্যান্সার অফার আ প্যাসিফায়ার হোয়েন ইনফ্যান্ট ইজ ফুসিং। Next, the vaccine vial once opened can be kept for subsequent immunization session up to কতদিন অবধি রাখতে পারি আমরা একটা ভায়াল ওপেন করে? 28 দিন রাখতে পারি। One of the risk factors for early onset sepsis in neonate is early onset sepsis neonateর ক্ষেত্রে risk factor কি হবে? Chorioamnionitis, hospital stays for long time, lack of breastfeeding আর lack of aseptic techniques followed by caregiver। তাহলে এখানে রিস্ক ফ্যাক্টরের কথা বলা হচ্ছে এবং আর্লি অনসেট সেপসিসের কথা বলা হচ্ছে, তাহলে অ্যান্সার কোরিও অ্যামনিওনাইটিস হবে, কারণ অলরেডি কোরিয়ন অ্যামনিওনি যদি ইনফেকশন হয়ে থাকে তাহলে তো নিওনেটের ক্ষেত্রে আর্লি অনসেট হবে সেপসিসের, তাই না? বেশ, ওয়ার্নিংস এনসেফালোপ্যাথি ইজ অ্যাট্রিবিউটেড টু, ওয়ার্নিংস এনসেফালোপ্যাথি কেন হয় সেটা জানতে চাইছে। সিভিয়ার রাইবোফ্লাভিন ডেফিসিয়েন্সি, এক্সেসিভ ব্লাড অ্যালকোহল কন্টেন্ট, সিভিয়ার থাইমিন ডেফিসিয়েন্সি আর এক্সেসিভ জিটি লেভেল। তাহলে থাইমিনের ডেফিসিয়েন্সিতে ওয়ার্নিংস এনসেফালোপ্যাথি হয়, তাহলে এটা সিভিয়ার থাইমিন ডেফিসিয়েন্সি হবে। The pattern of disease in a community described in terms of the important factors influencing the specific disease pattern is known as, ডিজিজের যে প্যাটার্ন রয়েছে কমিউনিটিতে তার উপরে বেস করে, মানে সেটাকেই যখন কি কি ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে স্পেসিফিক ডিজিজ প্যাটার্নের উপর, সেই সমস্তগুলো আমরা যেটার মধ্যে দেখি তাকে আমরা কি বলি? কমিউনিটি ডায়াগনোসিস বলি। The School Health Committee of India recommended periodical medical examination of school children। কতদিন ছাড়া ছাড়া পিরিয়ডিক্যাল মেডিকেল এক্সামিনেশন হবে স্কুলের চিলড্রেনদের জন্য? এটা এভরি 4 ইয়ার্সে করা হয়। পিন্সার গ্যাস ডেভেলপ অ্যাট দ্য এজ অফ, পিন্সার গ্যাস কবে ডেভেলপ হয়? তাহলে আমি বললাম অলরেডি পিন্সার গ্যাস ডেভেলপ হবে 11 to 12 মান্থে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য
ইন্টারভেনশন ফর ফরেন বডি অ্যাসপিরেশন। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানটায় পিনসার গ্যাস রয়েছে, ম্যাচিউর ইম্যাচিউর এগুলো কিছু বলা নেই। তাহলে এখানে বলেছে পিনসার গ্যাস ডেভেলপড অ্যাট দ্য এজ অফ, তাহলে এখানে আমাকে এটা ধরে নিতে হবে যে পিনসার গ্যাস কখন ডেভেলপ করে যায় বাচ্চা, সেটা জানতে চাইছে। সেই জন্য এটা লাস্ট যে অপশনটা 11 to 12 মান্থ রয়েছে। যদি ইম্যাচিওর পিনসার গ্যাস হতো তাহলে কিন্তু আমরা 9 থেকে 10 মাসটা করতে পারতাম, ঠিক আছে। পিনসার গ্যাস ডেভেলপ করা কখন থেকে শুরু হয় যদি বলে, সেটাও আমরা 9 মাস থেকে শুরু করতে পারি। 9 মাস থেকে বাচ্চা শুরু হয় পিনসার গ্যাস, কিন্তু যেহেতু ডেভেলপড বলা রয়েছে অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে, তাহলে 11 to 12 মান্থ হচ্ছে, ঠিক আছে। বেশ, এখানে বললাম যে ফরেন বডি অ্যাসপিরেশনের জন্য আমরা কোন ইন্টারভেনশন ইউজ করি। হেমলিচ ম্যানুয়েভার, জ থ্রাস্ট ম্যানুয়েভার, হেডটেল চিন লিফট আর ওটোলানি ম্যানুয়েভার। তাহলে এটা হচ্ছে তোমার ফরেন বডি অ্যাসপিরেশনের জন্য হিমলিচ ম্যানুয়েভার। জ থ্রাস্ট এবং হেডটেল চিন লিফট এই দুটো ইউজ করে আমরা এয়ারওয়েকে স্ট্রেট করি যখন কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা কিছু হলো, সেখানে পেশেন্টকে আমরা সোজা করছি, রেসপিরেশন ঠিক আছে কিনা দেখছি, তো সেখানে আমরা দুটো ইউজ করছি, হেডটেল চিন লিফট আর জ থ্রাস্ট টেকনিক। আর ওটোলানি ম্যানুয়েভার ইউজ করা হয় কোথায়, এটা হচ্ছে তোমার যে ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ থাকে বাচ্চাদের, তো সেই জায়গাতে আমরা ওটোলানি ম্যানুয়েভার ইউজ করি। All of the following are present in tetralogy of Fallot except tetralogy of Fallot, very very important topic এক্সামের জন্য। তো tetralogy of Fallot এর মধ্যে কোনটা থাকে না, এটা অনেকবারই বলেছি। পালমোনারি স্টেনোসিস থাকে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে, ওভাররাইডিং অফ অ্যাওর্টা থাকে, পিডিএ পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস থাকে না, তাহলে এটা অ্যান্সার হবে। এর পরিবর্তে কি থাকে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকে, ঠিক আছে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকে। Which one of the first antibody to contact invading microorganism? কোন একটা মাইক্রোঅর্গানিজম যখন আমার বডিতে আসে তখন প্রথম কোন অ্যান্টিবডি অ্যাক্টিভ হয়, তাহলে সেটা হচ্ছে আইজিএম, তাই তো, আইজিএম অ্যান্টিবডি প্রথম অ্যাক্টিভেট হচ্ছে। আইজিএ অ্যান্টিবডি আমাদের সমস্ত বডি সিক্রেশনসে পাওয়া যায়। আইজিজি হচ্ছে যে সব থেকে বেশি পরিমাণে থাকে, আর আইজিই অ্যান্টিবডি যেটা রয়েছে আইজিই, এটা হলো অ্যালার্জিক রিয়েকশনের ক্ষেত্রে অ্যাক্টিভেট হয়। Which is the basic characteristics of a primary group? একটা প্রাইমারি গ্রুপের বেসিক ক্যারেক্টারিস্টিক্স কি? ইম্পার্সোনাল রিলেশনশিপ, ইনডাইরেক্ট রিলেশনশিপ, ইন্টিমেট ফেস টু ফেস অ্যাসোসিয়েশন আর টেম্পোরারি অ্যাসোসিয়েশন। তাহলে ফ্যামিলি ইজ আ প্রাইমারি গ্রুপ, এটা থেকে যদি আমরা ধরে নিই যে ফ্যামিলি একটা প্রাইমারি গ্রুপ, তাহলে সেখানে ইন্টিমেট ফেস টু ফেস অ্যাসোসিয়েশনটা কিন্তু একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ছে। প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইজ অবটেন বাই, প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি আমরা কিভাবে পাবো, তাহলে এক্সপোজার টু আ ডিজিজ, কোনো ডিজিজে যখন এক্সপোজার হয় তখন সেটা হয় একটা অ্যাক্টিভ ইমিউনিটি, এবং যেহেতু ডিজিজ হচ্ছে তাহলে এটা একটা অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি। ইমিউনাইজেশন উইথ ভ্যাকসিন, ভ্যাকসিন দিয়ে যখন ইমিউনাইজ করবো সেটাও অ্যাক্টিভ ইমিউনিটি কিন্তু ন্যাচারাল নয়, এটা হচ্ছে প্যাসিভ। রিকভারিং ফ্রম আ ডিজিজ, এটাও এই এক্সপোজার টু ডিজিজের মতোই, তাহলে এটা অ্যাক্টিভ ইমিউনিটি এবং ন্যাচারাল ইমিউনিটি। গিভিং এন অ্যান্টিটক্সিন ও অ্যান্টিসিরাম, এটা হচ্ছে তোমার প্যাসিভ ইমিউনিটি, অ্যান্টিটক্সিন দিচ্ছি আর বডিকে কোনো কাজ করতে হচ্ছে তাহলে এটা প্যাসিভ। তাহলে প্যাসিভ ইমিউনিটি এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি দুটো একসাথে মিলিয়ে প্যাসিভ 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 ইমিউনিটি এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি দুটো একসাথে থাকছে গিভিং এন অ্যান্টিটক্সিন ওর অ্যান্টিসিরাম, ঠিক আছে। আর একটা প্যাসিভ ন্যাচারাল থাকে যেটা আমরা ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে পেয়ে থাকি বাচ্চাদের ক্ষেত্রে। বেশ, এরপর ইন্ট্রাইউটেরাইন ইনফেকশন অফ রুবেলা কজড দ্য ফলোয়িং ডিফেক্টস ইন বেবি এক্সেপ্ট, তাহলে ইন্ট্রাইউটেরাইন ইনফেকশন অফ রুবেলা হচ্ছে সেটা বেবির মধ্যে কোন ডিফেক্টটা করবে না, ইমপারফোরেটেড অ্যানাস, কনজেনিটাল হার্ট ডিজিজ, ক্যাটারাক্ট আর সেন্সরি নিউরাল ডিফেক্টস। তাহলে ইন্ট্রাইউটেরাইন ইনফেকশন অফ রুবেলা, মিজেলস মাম রুবেলা যেগুলো তোমার লাইভ হয় আর কি, লাইভ ভ্যাকসিন আমরা দিই না ডিউরিং প্রেগনেন্সিতে, তো এমএমআর এর যদি ইনফেকশন হয় সেখানে বাচ্চাদের কিছু কনজেনিটাল ডিফেক্টস দেখা যায়, তবে তার মধ্যেই ইমপারফোরেটেড অ্যানাসটা থাকে না, ঠিক আছে। হু ইজ দ্য ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি, মডার্ন মাইক্রোবায়োলজির ফাদার কাকে বলা হয়, মাইক্রোবায়োলজির ফাদার, মডার্ন মাইক্রোবায়োলজির ফাদার সবই আমরা লুই পাস্তুরকে বলছি। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রাসেপটিভ ডিউরিং ফার্স্ট 6 মান্থ অফ ল্যাকটেটিং পিরিয়ড ইজ, প্রথম 6 মাস যে ল্যাকটেটিং পিরিয়ড থাকে, তো সব থেকে ভালো কন্ট্রাসেপটিভ কি হবে, ওসিপি হবে, আইইউসিডি, রিদিম মেথড নাকি পেশারি। তো প্রথম 6 মাসের জন্য আমরা ওরাল কন্ট্রাসেপটিভ দিচ্ছি, আমরা আইইউসিডি দিচ্ছি, ইন্ট্রাউটেরাইন কপার ডিভাইস দিচ্ছি, ওরাল কন্ট্রাসেপটিভ দিচ্ছি না, কারণ এখানটা যেহেতু হরমোনস থাকছে তাহলে সেখানে ব্রেস্ট ফিডিং এর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, সেই কারণে ল্যাকটেটিং পিরিয়ডে এমনি ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া থাকে, তা সত্ত্বেও আমরা আইইউসিডি দিতে পারি, যেটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে।
দ্য প্রেজেন্স অফ লিউটিন সিস্ট ইন ভেসিকুলার মোল ইজ ডিউ টু এক্সেস। ভেসিকুলার মোল কেন প্রেজেন্ট থাকে, ঠিক আছে, এফএসএইচ, এলএইচ, ইস্ট্রোজেন আর এসিজি, তাহলে এটা এইসিজি হবে। A mental disorder characterized by stereotype speech. Stereotype speech কে কি বলা হয়? ম্যানারিজম, ক্যাটাপ্লেক্সি, ভার্বিজারেশন আর নেগেটিভিজম। তো স্টেরিওটাইপ স্পিচকে আমরা ভার্বিজারেশন বলি, আর ম্যানারিজম মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার বিহেভিয়ার বারবার করা, সেটাকে ম্যানারিজম বলি। যেমন ধরো মাথা চুলকোনো, ঘাড়ে হাত দেওয়া, কথা বলতে বলতে একটু কানে হাত দেওয়া, এগুলো হচ্ছে ম্যানারিজমের মধ্যে পড়ে। নেগেটিভিজম মানে সমস্ত কিছুতে নেগেটিভ নেগেটিভ, মানে যেটাই বলছে তার উল্টোটা করছে, নেগেটিভ করছে। ক্যাটাপ্লেক্সি আর ক্যাটালেপসি রয়েছে, তো এটাও এক ধরনের উইকনেসের কাজ করছে। তো এগুলো হলো তোমার আদার্স মেন্টাল ডিসঅর্ডার। তবে মেন্টাল ডিসঅর্ডারগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এক একটা তোমাকে এইরকম টার্মিনোলজি দিয়ে দিয়ে কিন্তু কোশ্চেন দেয়, ঠিক আছে, তো জায়গাটা পড়বে ভালো করে। Mr. A experiencing alcohol withdrawal exhibits tremor, diaphoresis and hyperactivity. Blood pressure 190/87 mm of Hg, pulse হচ্ছে 92 beats per minute. Which of the medications would the nurse expect to administer? তাহলে অ্যালকোহল উইথড্রয়াল সিমটমস দেখা যাচ্ছে, বিপি ইনক্রিজ করেছে, পালসও একটু বেশি রয়েছে, তো এই জায়গাতে আমরা কি দিতে পারি? ন্যালোক্সোন, বেনজলোরোপিন, লোরাজিপাম আর হ্যালোপেরিডল। লোরাজিপাম দেওয়া হয়, যেটা তোমার অ্যালকোহল উইথড্রয়াল সিমটমসগুলোকে কমানোর জন্য আমরা লোরাজিপাম দিয়ে থাকি, ঠিক আছে। A neuromuscular blocking agent is administered to a client before ECT. The nurse should carefully observe the client for. তাহলে এখানে আমরা একটা নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট দিয়েছি একটা ক্লায়েন্টকে ইসিটির আগে, তো আমরা কিসের জন্য তাকে অবজার্ভ করব? নজিয়া, ভমিটিং, রেসপিরেটরি ডিফিকাল্টিস, ডিজিনেস আর সিজার। যেহেতু নিউরোমাস্কুলার ব্লকিং হয়েছে, তাহলে এখানটায় পেশেন্টের রেসপিরেটরি ডিফিকাল্টিস হতে পারে, যেটা আমাকে নজরের মধ্যে রাখতে হবে। ইজেকশন অফ ব্রেস্ট মিল্ক occurs in which of the following phase? ম্যামোজেনেসিস, ল্যাক্টোজেনেসিস, গ্যালাক্টোকাইনেসিস আর গ্যালাক্টোপয়েসিস। গ্যালাক্টোপয়েসিস মানে হচ্ছে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন, আর গ্যালাক্টোকাইনেসিস মানে হচ্ছে ব্রেস্ট মিল্ক ইজেকশন। স্টেরয়েড হরমোন অফ প্লাসেন্টা আর প্রডিউসড বাই। স্টেরয়েড হরমোন, প্লাসেন্টা যে স্টেরয়েড হরমোনগুলো রয়েছে সেগুলো কে প্রডিউস করে? হফবার্স সেল, সিনসাইটিয়াল ট্রোফোব্লাস্ট, সাইটোট্রোফোব্লাস্ট, অল অফ দিস। তো সিনসাইটিয়াল ট্রোফোব্লাস্ট থেকে স্টেরয়েড হরমোন তৈরি হয়, কি কি রয়েছে? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, এই দুটো হরমোনের কথা বলা হচ্ছে, এরা স্টেরয়েড হরমোনের মধ্যে পড়ে। হুইচ পজিশন শুড বি গিভেন টু অ্যান ইনফ্যান্ট উইথ টেট স্পেল? টেট স্পেল মানে ওই যে আমরা টেট্রালজি অফ ফ্যালট পড়লাম, তো টেট্রালজি অফ ফ্যালটে টেট স্পেল বা সাইনোটিক স্পেল দেখা যায়, হাইপক্সিক অ্যানোক্সিক স্পেল মানে ব্লু বেবি হয়ে যায় অ্যাকচুয়ালি বলতে গেলে। তো সেখানে আমরা কি পজিশন দেব? এখানে ইনফ্যান্টের কথা বলা হচ্ছে। ফাউলার্স পজিশন, প্রোন পজিশন, স্কোয়াটিং পজিশন, নিচেস্ট পজিশন। তো এক্ষেত্রে আমরা নিচেস্ট পজিশন দিয়ে থাকি। একটু টডলার মানে একটু বড় যদি হয় সেখানে স্কোয়াটিং পজিশন দিতে পারবো, বাচ্চাদের ক্ষেত্রে দিতে পারি না, বাচ্চাদের ক্ষেত্রে নিচেস্ট পজিশন দেওয়া হয়। দ্য মর্টালিটি ইন্ডিকেটার্স ইনক্লুড অল এক্সেপ্ট। মর্টালিটি ইন্ডিকেটরের মধ্যে কোনটা পড়ে না? নোটিফিকেশন রেট, এজ স্পেসিফিক ডেথ রেট, এক্সপেকটেশন অফ লাইফ, ইয়ার্স অফ পোটেনশিয়াল লাইফ লস্ট। তাহলে মর্টালিটি ইন্ডিকেটরের কথা বলা হচ্ছে, মর্টালিটি ইন্ডিকেটরের মধ্যে নোটিফিকেশন রেটটা পড়ে না। An infection that is not present for a client on admission to a hospital but develops in due course of hospitalization. তাহলে যখন অ্যাডমিশন ছিল তখন ইনফেকশনটা ছিল না, কিন্তু হসপিটালে থাকার কারণে ইনফেকশনটা ডেভেলপ করেছে, তো সেটাকে আমরা কি ইনফেকশন বলবো? আমরা নোজোকোমিয়াল ইনফেকশন বলি বা হসপিটালে একবার ইনফেকশন বলি সেটাকে। আর এখানে একটা আয়াট্রোজেনিক অপশন রয়েছে। আয়াট্রোজেনিক ইনফেকশন মানে হচ্ছে যেগুলো ফিজিশিয়ান অ্যাসিস্টেড ইনফেকশন বলা যেতে পারে, যেগুলো ফিজিশিয়ানের দ্বারা পেশেন্টের কাছে এসেছে, ঠিক আছে। টু টেস্ট দ্য প্রেগনেন্সি মর্নিং স্যাম্পল অফ ইউরিন ইজ বেস্ট বিকজ। একটা প্রেগনেন্সি টেস্টের জন্য মর্নিং স্যাম্পল আমরা কেন নিই? এইসিজি ইজ ইউজুয়ালি এট হাইয়েস্ট লেভেল ইন দ্য আর্লি মর্নিং, এটা ঠিক আছে। লোয়েস্ট লেভেল আর্লি মর্নিং, লোয়েস্ট লেভেল যদি থাকে তাহলে আমি সেটাকে কেন চেক করবো, তাই না? অক্সিটোসিন ইজ ইউজুয়ালি অ্যাট ইট হাইয়েস্ট লেভেল। অক্সিটোসিন আমরা অ্যাকচুয়ালি এইসিজি হরমোনটাকে ইউজ করি, এইসিজির জন্যই আমরা প্রেগনেন্সি কিটে মানে পজিটিভ বা নেগেটিভ রেজাল্টটা পাই। তো যেহেতু মর্নিংয়ে সেটা অ্যামাউন্ট বেশি থাকে, সেই কারণে আমরা মর্নিংয়েই এইসিজিটা টেস্ট করে থাকি। Which of the following is spared in a subtotal hysterectomy but not in a total hysterectomy? বলছি সাবটোটাল হিস্টেরেক্টমিতে কোন জিনিসটাকে রেখে দেওয়া হয় যেটা টোটাল হিস্টেরেক্টমিতে কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে? তো এখানে অ্যান্সার সার্ভিক্স হবে।
What is the best nursing strategy to implement with an immobilized patient to avoid joint contracture? জয়েন্ট কন্ট্রাকচারকে প্রিভেন্ট করার জন্য বা জয়েন্ট কন্ট্রাকচার যাতে না হয় একটা ইমোবিলাইজ পেশেন্টে, তার জন্য আমরা কি করতে পারি? অ্যাম্বুলেট করতে পারি, ফিজিক্যাল থেরাপি দিতে পারি, কন্টিনিউয়াস প্যাসিভ মোশন হতে পারে, নাকি রেঞ্জ অফ জয়েন্ট মোশন হতে পারে। তাহলে এখানে নার্সিং স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে। তো নার্সিং স্ট্র্যাটেজিতে আমরা রেঞ্জ অফ মোশন এক্সারসাইজগুলোকে করাতে পারি, যার মাধ্যমে একটা ইমোবিলাইজ পেশেন্টের কি হবে না, জয়েন্ট কন্ট্রাকচার হবে না। আফটার আ থোরাসিনথেসিস অবজার্ভ দ্য ক্লায়েন্ট ফর, থোরাসিনথেসিসের পর আমরা পেশেন্টকে কিসের জন্য অবজার্ভ করব? পিরিয়ড অফ কনফিউশন, ইনক্রিজ ব্রিথ সাউন্ড, এক্সপেক্টোরেশন অফ ব্লাড আর ডিক্রিজ রেসপিরেটরি রেট। থোরাসিনথেসিসের পর আমাদেরকে ব্লাডের এক্সপেক্টোরেশনটার জন্য দেখতে হয় বা অবজার্ভ করতে হয়। The best method of management of molar pregnancy of uterine size 20 weeks in a woman aged 20, তাহলে 20 সপ্তাহের একটা ইউটেরাইন সাইজ, ওমেনের এজ 20, মোলার প্রেগনেন্সি হয়েছে, আমরা কি মেথডে তার এটা করব, ম্যানেজমেন্ট করব? সাকশন ইভাকুয়েশন উইথ অর উইথাউট অক্সিটোসিন ইনফিউশন, এটা অ্যান্সার হবে 20 উইক্সের জন্য, সেকেন্ড ট্রাইমেস্টারের জন্য সাকশন ইভাকুয়েশন করা হয়। দ্য গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি ডিরাইভ ফ্রম, গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি কোথা থেকে এসেছে? এটা এসেছে কমন হেপাটিক আর্টারি থেকে। A substance present in breast milk that protects the baby from enteric infection, enteric infection থেকে প্রোটেক্ট করে কোন সাবস্টেন্স যেটা ব্রেস্ট মিল্কে প্রেজেন্ট থাকে? এটা হচ্ছে ল্যাক্টোফেরিন। IUCD can be used after an unprotected sex as emergency contraception for উইদিন 5 days, 7 days, 10 days আর 15 days। তাহলে উইদিন 5 ডেজের মধ্যে যদি আমরা IUCD ইনসার্ট করি তাহলে সেটা ইমার্জেন্সি কন্ট্রাসেপশন হিসেবে কাজ করবে। কমিউনিটি হেলথ নার্স শুড রেফার অ্যান এক্সপেক্টেড মাদার টু আ FRU ইফ দ্য ফিটাল হার্ট রেট ইজ, ফিটাল হার্ট রেট কত হলে মাকে রেফার করে দিতে হবে ফার্স্ট রেফারেল ইউনিটে? তাহলে এটার অ্যান্সার 120 থেকে 160। এটা হচ্ছে যে নর্মাল হচ্ছে তোমার 120 থেকে 160-র মধ্যে, তাহলে 120 যদি কম হয় বা 160 যদি বেশি হয় তাহলে তাকে রেফার করে দিতে হবে। The nurse explains to a mental health care technician that a client's obsessive compulsive behaviors are related to unconscious conflict between his impulses and the superego or conscience. On which of the following theories does the nurse base this statement? কোন থিওরির উপরে বেস করে স্টেটমেন্টটা করা হয়েছে? তাহলে ইগো সুপারিগো থিওরিটাকে কোন থিওরি বলি আমরা? এটা তো সাইকোঅ্যানালিটিক থিওরি, সিগমন্ড ফ্রয়েডের থিওরি। নেক্সট, what nursing action would be most effective in changing the behavior of a child diagnosed with attention deficit hyperactivity disorder? ADHD এর একটা বাচ্চা, এটা HD হবে, ADHD এর একটা বাচ্চার বিহেভিয়ার যদি আমাকে চেঞ্জ করতে হয় তাহলে তার জন্য আমরা কি করতে পারি, মানে কোন ওয়েতে করতে পারি? রিওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, এটা ঠিক আছে। সিডেট দ্য চাইল্ড ফর অ্যাক্টিং আউট, এটা একদমই নয়। ইউজ অ্যাগ্রেসিভ পানিশমেন্ট টু কন্ট্রোল আনডিজায়ার্ড বিহেভিয়ার, এটাও হবে না। ইউজ লেন্দি টাইম অর সেশন। তাহলে রিওয়ার্ড বিহেভিয়ার যেটা রয়েছে, রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট ঠিকঠাক বিহেভিয়ার যেটা করা দরকার সেটা করলে তাকে আমি রিওয়ার্ড দিচ্ছি, না করলে তাকে আমি শাস্তি দিচ্ছি। এইভাবে যদি আমি করি তাহলে কিন্তু ADHDর বাচ্চাকে ভালোভাবে শেখাতে পারবো। আমরা লাস্ট পেজে চলে এসেছি। A patient perceives that his face is distorted and his hand is becoming long. The term used to explain this condition is, তাহলে পেশেন্টের মনে হচ্ছে যে তার মুখটা বেঁকে গেছে, হাতগুলো লম্বা হয়ে যাচ্ছে, এটাকে কি বলা হবে? এটাকে ডিপার্সোনালাইজেশন বলা হবে। Which of the following etiological factors is responsible for the occurrence of leukopplakia in oral cavity? মুখের মধ্যে যে লিউকোপ্ল্যাকিয়া হয় সেটার জন্য কি ফ্যাক্টরটা কাজ করছে? ম্যালনিউট্রিশন, ব্রোকেন টিথ, স্মোকিং অ্যান্ড চিউইং টোব্যাকো, অল অফ দিস। তাহলে সবগুলোই হতে পারে, ম্যালনিউট্রিশনের জন্য হতে পারে, ভাঙা দাঁতের জন্য হতে পারে, আর স্মোকিং টোব্যাকো সবের জন্যই হতে পারে। ইফ ওয়েট ফর হাইট ইজ 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো ফ্রম দ্য মিডিয়ান ওয়েট ফর হাইট ইজ টার্মড অ্যাজ, তাহলে হাইট বলেছে, ওয়েট ফর হাইট বলেছে, ওয়েট ফর হাইটের জন্য আমরা কি করি? ওয়াস্টিং করি। স্টান্টিং এর জন্য এটা হচ্ছে হাইট পার এজ, আর ম্যালনিউট্রিশনের জন্য ওয়েট পার এজ, ঠিক আছে? আন্ডার নিউট্রিশনের জন্য ওয়েট পার এজ, আর সবগুলোই ম্যালনিউট্রিশনের এক একটা করে ভাগ। ডেমোগ্রাফি গ্যাপ রেফার্স টু ডিফারেন্স বিটুইন, ডেমোগ্রাফি গ্যাপ বলতে বোঝে বার্থ রেট এবং ডেথ রেটের মধ্যেকার যে ডিফারেন্স। Which of the following cells is involved in cell mediated immunity? সেল মেডিয়েটেড ইমিউনিটির জন্য
কোনটা কোন সেল ইনভলভ থাকে? সেল মেডিয়েটেড ইমিউনিটি হচ্ছে টি লিম্ফোসাইট দিয়ে হয়। The term used to describe elevated blood pressure without an identified cause that accounts for 90% of all cause of hypertension is, তাহলে এলিভেটেড ব্লাড প্রেশার যেখানে কোনো একটা মানে আমি কারণ খুঁজে পাইনি যার 90% অফ অল কজেস অফ হাইপারটেনশন, তাহলে এটাকে আমরা কি বলবো? প্রাইমারি, সেকেন্ডারি, ম্যালিগনেন্ট আর আইসোলেটেড। তো এটাকে প্রাইমারি হাইপারটেনশন বলা হয়, কোনো একটা কারণের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে থাকে সেকেন্ডারি বলা হয়। ম্যালিগনেন্ট হাইপারটেনশন বলা হয় যখন মোর দেন 180 তোমার সিস্টোলিক, আর ডায়াস্টোলিকের ক্ষেত্রে মোর দেন 120। ঠিক আছে। Patient is admitted with a diagnosis of bleeding gastric ulcer. The patient's stool to be, পেশেন্টের ব্লিডিং গ্যাস্ট্রিক আলসার রয়েছে, তাহলে আপার জিআই ব্লিডিং হচ্ছে, পেশেন্টের স্টুল কালার কি হবে? এখানটায় ব্ল্যাক অ্যান্ড ট্যারি স্টুল হবে, তাই তো? দেখো, যদি আপার জিআই ব্লিডিং হয় তাহলে ব্ল্যাক অ্যান্ড ট্যারি স্টুল, যেটাকে ম্যালেনা বলি, আর যদি লোয়ার জিআই ব্লিডিং হয় তাহলে সেটাকে আমরা ফ্রেশ ব্লাড পাবো, যেটাকে হেমাটোচেজিয়া বলি। ঠিক আছে, তাহলে এই হলো তোমার অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।